নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ নিশিডাক গল্পের আড্ডায় আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে সন্দীপন বিষয়, কিন্তু তদন্তে জানা গেছে আসলে এটা খুন। কারণ প্রমাণ রয়েছে যথেষ্ট। সুপরিকল্পিতভাবে সন্দীপনকে হত্যা করা হয়েছে। কিন্তু কেন? কে রয়েছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পিছনে? বিষয় পরিবারের কোন কলঙ্কময় ইতিহাস দায়ী এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পিছনে? ডিটেলসে জানতে শুনে নিতে পারো প্রথম পর্বটি। লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। গোপা গোয়েন্দির তৈরি সন্দেহের তালিকায় রয়েছে কিন্তু অনেকেই, এবং যাদের প্রত্যেকেরই রয়েছে যাকে বলে স্ট্রং মোটিভ। কিন্তু খুনি আসলে কে? জানতে হলে শুনতে থাকো নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন সুলেখক অনিরুদ্ধ সাউয়ের কলমে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত গোপা গোয়েন্দি সিরিজের গল্প কাঁটাতার। আজ অন্তিম পর্ব। শহরের গরম আর আবার পরিশ্রম দুটোর পরিমাণই পাল্লা দিয়ে বাড়তে লাগলো। গোপা কয়েকদিন ধরেই একটু অসুস্থতায় ভুগছিল। খাবারে অরুচি, সহজে ক্লান্ত হয়ে পড়া প্রভৃতি কয়েকটা উপসর্গ দেখা দিয়েছিল তার মধ্যে। এজন্য সে একদিন ডাক্তারের কাছেও ঘুরে এসেছে। আপাতত আমার উপরে সে বেশ কিছু কাজের দায়িত্ব দিয়ে নিজে বাড়িতে থাকবে মনস্থ করেছে। এই কেসে সে এবার নাকি আর্ম চেয়ার ডিটেকটিভের ভূমিকা পালন করবে। মধুসূদন হালদারের কথা অনুযায়ী অজিতেশ নামক একজনের কথা জানতে পেরেছিলাম, যিনি নাকি একসময় রণজয় বাবুর বিজনেস পার্টনার ছিলেন। তাই প্রথমেই এই অজিতেশ বাবুর সম্পর্কে খোঁজখবর নিতে বিষয় ইন্ডাস্ট্রিজের অফিসে গিয়ে হাজির হলাম। অফিসের পুরনো কর্মচারী এবং কোম্পানির সলিসিটারের সঙ্গে দেখা করে বেশ কিছু চমকপ্রদ তথ্য পেলাম। সলিসিটারের কাছে প্রয়াত রণজয় বাবুর উইল সম্বন্ধেও জানতে পারলাম। উইল অনুযায়ী তার মৃত্যুর পরে সমস্ত সম্পত্তি অর্ধেক ভাগে ভাগ হয়ে যাবে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং একমাত্র পুত্রের মধ্যে। স্ত্রী যদি মারা যান কিংবা পুনরায় বিবাহ করেন, তবে সমস্ত সম্পত্তির মালিকানা ভোগ করবে একা সন্দীপন। অপরপক্ষে সন্দীপন যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তবে তার অংশ পাবেন শিখাদেবী। কিন্তু সন্দীপনের যদি কোনো সন্তান হয়, তবে সেই হবে বিষয় বংশের প্রকৃত উত্তরাধিকারী। তবে বিষয় পরিবারের কোনো ওয়ারিস যদি জীবিত না থাকে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে ডক্টর মনোময় ভট্টাচার্যের মানসিক হাসপাতালের উন্নতির জন্য দান করার কথাও কিন্তু স্পষ্ট নির্দেশ আছে উইলে। উইলে সাক্ষী হিসেবে সই আছে ডাক্তার ভট্টাচার্য এবং মধুসূদন বাবুর। মধুসূদনের স্ত্রীর জন্য অবশ্য আমৃত্যু চিকিৎসা খরচ বহন করার কথাও লেখা রয়েছে উইলে। শিখাদেবীর বিবাহ পূর্ববর্তী জীবন নিয়ে আমাদের আগ্রহ ছিল যথেষ্টই, তাই সে বিষয়ে যথেষ্ট রকম অনুসন্ধান করলাম। একদিন বারুইপুরে হালদার মশাইয়ের বাড়ি থেকেও ঘুরে এলাম। তার অসুস্থ স্ত্রী এবং একমাত্র পুত্র বিশ্বনাথের সঙ্গেও কথাবার্তা বলে এলাম। এছাড়া সন্দীপন বিষয়ের অতীত ইতিহাস এবং মধুশ্রীর কল লিস্ট পরীক্ষা করে ঠিক 10 দিন পর গোপার কাছে বিস্তৃত রিপোর্ট দাখিল করলাম। ভেবেছিলাম, অবশ্য ভাবাটা স্বাভাবিকও ছিল, যে আমার এই বিপুল পরিশ্রমলব্ধ তথ্যসমূহ দেখে গোপা মোহিত হয়ে যাবে। কিন্তু আমার কোনো কাজে খুশি না হওয়ার বরাবরের যে অভ্যেসটা, এক্ষেত্রেও সে বজায় রাখল। ইনভেস্টিগেশন রিপোর্টটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে মন্তব্য করল, ইনফরমেশন ইনকমপ্লিট হলো না। কেন? প্রথমেই অজিতেশ বাবুর কথা ধরা যাক। তোমার রিপোর্ট অনুযায়ী ভদ্রলোক রণজয় বাবুর অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। তিনি এবং রণজয় বিষয়ী যুগ্মভাবেই ব্যবসাতে নামেন। প্রাথমিক মূলধন বেশি ছিল অজিতেশ বাবুরই, কিন্তু পরবর্তীতে ব্যবসা যখন ফুলে ফেঁপে ওঠে, একক মালিকানা ভোগ করেন রণজয় বাবু। স্পষ্টত এই প্রবঞ্চনার শিকার হন অজিতেশ। মামলা মোকদ্দমা পর্যন্ত ব্যাপারটা গড়ায়, যদিও দানপত্রে কিভাবে যেন স্বয়ং অজিতেশ বাবুর স্বাক্ষর থাকায় মামলায় জয়ী হন রণজয় এবং সর্বশান্ত হন অজিতেশ। অজিতেশবাবু এই অবস্থা মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন, পৃথিবী থেকে বিদায় নেন। অজিতেশবাবুর স্ত্রী রত্না দেবী তাদের একমাত্র ত্রিবর্ষীয়া শিশু সন্তানকে ছেড়ে এসে রণজয় বাবুর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। রণজয়ের ঔরসে রত্না দেবী বিয়ের 2 বছরের মাথায় সন্দীপনের জন্ম দেন এবং কয়েক মাসের মধ্যেই তাঁরও মৃত্যু হয়। হ্যাঁ, কিন্তু এটা ইনসাফিসিয়েন্ট হয় কোন যুক্তিতে? এত বড় রিপোর্টে
অজিতেশ বাবুর পদবিটা তুমি একবারও উল্লেখ করলে না। যদিও আগে কোম্পানির নাম রায় অ্যান্ড বিশোই ইন্ডাস্ট্রিজ ছিল, এটা হালদার মশাইয়ের কাছ থেকে জানা থাকায় অজিতেশ যে আসলে অজিতেশ রায় ছিলেন এটা বুঝতে অসুবিধা হয় না। তবে অজিতেশ বাবুর মৃত্যুর পর তার স্ত্রী রত্না দেবী রণজয় বাবুর পানি গ্রহণ করলে তার আগের পক্ষের কন্যা সন্তান, যার বয়স তখন ছিল মাত্র 3, তার কি গতি হয় সে বিষয়ে তো কোনো উল্লেখই নেই তোমার রিপোর্টে। তার মানে তুমি এ নিয়ে কোনো খোঁজ খবরই করনি? মানে এত ডিটেইলে তো আর। তারপর ধরো সন্দীপন যে বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, সেটা তুমি উল্লেখ করেছো রিপোর্টে। সে যে নিয়মিত ড্রাগ নিত, বেপরোয়াভাবে বাইক চালাতো, সেটাও তুমি উল্লেখ করেছো। কিন্তু যেদিন অ্যাক্সিডেন্টে শ্রাবন্তের মৃত্যু হয় সেদিনও যে সন্দীপনের রক্তে নিষিদ্ধ ড্রাগের নমুনা পাওয়া গিয়েছিল সেটা কিন্তু তুমি লেখোনি। আসলে লিখবে কি করে? বিজনেস টাইকুন রণজয় বিশ্বয়ের ইনফ্লুয়েন্সে যে পুলিশের বিষয়টা ধামাচাপা পড়ে গিয়েছিল সেটা আর নিজে পুলিশ হয়ে কোন মুখেই বা স্বীকার করবে, তাই না? না না, তুমি ভুল করছো। পুলিশ নিজে উদ্যোগ নিয়ে মামলা রুজু করেছিল সন্দীপনের বিরুদ্ধে। তবে মধুসূদন বাবু নিজে থেকে কেসটা তুলে নেওয়ার রিকোয়েস্ট করায়। বেচারা মধুসূদন, চাকরি বাঁচাতে ও আর কি করতো বলো? আর রিপোর্টের বাকি অংশগুলো নিশ্চয়ই ইনসাফিসিয়েন্ট নয়। তুমি লিখেছো ছোটবেলাতে বাবা মাকে হারিয়ে অনাথ অবস্থায় দুঃসম্পর্কের এক জেঠুর কাছে মানুষ হন শিখা রায়। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার পর বিভিন্ন কোম্পানিতে চাকরি করে অবশেষে তিনি বিশোই ইন্ডাস্ট্রিজে যোগদান করেন। শিখা রায়ের রূপে মুগ্ধ হন রণজয়বাবু, তাকে বিয়ে করার সিদ্ধান্তও নেন। কিন্তু শিখা দেবী কেন তার চেয়ে প্রায় 22 বছরের বড় রণজয় বিশোইকে বিয়ে করতে রাজি হলেন? শুধুই কি টাকার লোভে? শিখা দেবীর মনস্তত্ত্ব ঠিক কিরকম এগুলো কি জানার চেষ্টা করেছ? কিন্তু এগুলো জানা কিন্তু খুব জরুরি। আর এসব জানতে গেলে তিনি তার ছোটবেলায় কেমন ছিলেন সেটা ভালো করে খোঁজ খবর করতে হবে। তাই যে জেঠুর কাছে উনি মানুষ হয়েছিলেন তাকে খুঁজে বের করো, আর শিখা রায়ের সম্বন্ধে যতটা পারো ইনফরমেশন কালেক্ট করো। জো আজ্ঞা মহারানী। আর হ্যাঁ, আরেকটা জিনিস, মধুসূদন বাবুর স্ত্রী কি ধরনের অসুখে ভুগছেন, কোন ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করান, এই সব খোঁজ কিন্তু আমার চাই। তাদের একমাত্র ছেলে বিশ্বনাথ কিন্তু একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা তুমি রিপোর্টে লিখেছো। কিন্তু মনে রাখবে, যে খুন করেছে তার কিন্তু ওষুধ সম্বন্ধে বেশ জ্ঞানগম্যি আছে। তাই ওই বিশ্বনাথ হালদারকে কিন্তু একটু নজরে রেখো। দরকার হলে ওর কল লিস্টটা একবার চেক করো তো। আচ্ছা, ওষুধ সম্পর্কে জ্ঞান কিন্তু একজন সাইকিয়াট্রিক নার্স কিংবা তার ওষুধ দোকানের কর্মচারীর বাবারও যথেষ্ট থাকতে পারে। পারে। ওরা আমার সন্দেহ তালিকায় তো প্রথম থেকেই ছিল। আর হ্যাঁ, একটা খবর তোমাকে দেওয়া হয়নি, মধুশ্রী প্রেগনেন্ট। তথ্যটা নিঃসন্দেহে অবাক করার মতো। যে মেয়ে তার স্বামীর মৃত্যুর আগের দিন নিজে মুখে বলেছে তার স্বামী তাকে টাচ পর্যন্ত করে না, সেই মেয়ের প্রেগনেন্সির নিউজটা চমকে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মধুশ্রীর চরিত্র সম্বন্ধে ভালো রকম একটা ধারণা থাকায় বুদ্ধিজীবীদের সিলেক্টিভ প্রতিবাদের মতোই এই খবরটাও যেন স্বাভাবিকই মনে হলো আমার। গম্ভীর হয়ে গোপাকে বললাম, শোনো, তোমার মক্কেলের উপর কিন্তু সন্দেহ করারও যথেষ্ট ষোলো আনা কারণ আছে। বাইরে বোকা বোকা একটা ভাব দেখালেও ভিতরে সে কিন্তু যথেষ্ট শেয়ানা। কেউ নাকি ওকে বিয়ের পর থেকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। অথচ দেখো, আশ্চর্য ব্যাপার হচ্ছে, মোবাইলের কল লিস্ট পরীক্ষা করেও কোনো সন্দেহজনক নাম্বারের অস্তিত্ব পাওয়া যায়নি। গোপা এই কথার কোনো জবাব দিল না, শুধু অস্ফুটে একবার তাই তো বলে তার লাল ডায়েরিটা খুলে বসল। তারপর প্রায় মিনিট 10 ঘাড় গুজে কি সব যেন লেখাজেখা করে ডিনারের ব্যবস্থা করতে বেরিয়ে গেল। আমি সুযোগ বুঝে তার ডায়েরিটা টেনে নিলাম। হিজিবিজি, কাটাকাটি আর দুর্বোধ্য আঁকিবুকির ভিড়ে একটা অদ্ভুত ধাঁধা তাতে পরিষ্কার লেখা ছিল। হিস হিসানি কুটিল রায়, যুদ্ধ জয়ীর মৃত্যু হয়, 3-2-5 বছর বড়, বুদ্ধিতে সে বেজায় দর, হানিকারক মিষ্টি হানি, বন্ধ করে নাক ডাকানি, বদলে 12-21 হয়ে প্রাণটি গেল সহজে। ডিনারের পর চেপে ধরলাম গোপাকে। আচ্ছা, ওই মানসিক হাসপাতালের কি সব সিক্রেট নিয়ে তুমি খোঁজখবর নেবে বলছিলে, কই সেসব নিয়ে তো কিছু বললে না? আর না, তার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই, বাদ দাও তো। গোপা পাকাল মাছের মতো পিছলে যেতে চাইছিল এই বলে, কিন্তু আমিও ছাড়নেওয়ালা নই।
অবশেষে আমার জোড়াজুড়িকে গোপা কতকটা যেন বাধ্য হয়ে মুখ খুলল। এই তোমার আত্রেই কি মনে আছে? তুমি তো জানো ও একজন সাংবাদিক। এসব প্রাইভেট হসপিটালের নেপথ্যের কাহিনী জেনে ওঠা তোমার মতো পুলিশের পক্ষে সম্ভব নয়। তাই আমি আত্রের সঙ্গে যোগাযোগ করি। এমনিতে এই ধরনের মেন্টাল হোমগুলো চালাতে গেলে একটা মোটা অঙ্কের ডোনেশন প্রয়োজন হয়। বিজ্ঞাপনের প্রয়োজনও অস্বীকার করা যায় না। আমার সাংবাদিক বন্ধু সেই সুযোগটাই নেয়। ও ওখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাকে জানায় ওই হসপিটালের উপরে সংবাদপত্রের জন্য সে একটা প্রতিবেদন তৈরি করতে চায়, আর এই জন্য হসপিটালটাও ভালো করে ঘুরে দেখতে চায়। ডাক্তারদের কর্মপদ্ধতি বিষয়ে একটা সম্যক ধারণা, প্রয়োজনে স্টাফদের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ইত্যাদি সবই ওর দরকার। ফ্রিতে এমন বিজ্ঞাপনের সুযোগ হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবেই তো আর মিস করতে চাইবে না। তাই টোপটা ওরা গিলেই নেয়। ফলস্বরূপ সে বেশ কয়েকদিনের জন্য ওই মেন্টাল হোমে অবাধ অনুসন্ধান করে। যদিও সকলেই ওখানে ট্রেন্ড, কাজের কথার বাইরে একটা বাড়তি কথা ওখানে কেউ খরচ করে না। তবু আত্রির তো ছলাকলার অভাব নেই। এক পুরনো ওয়ার্ড বয়কে একটু ঘনিষ্ঠ হবার সুযোগ দিয়ে দু একটা রোম্যান্টিক কথাবার্তা বলে গুপ্ত ঘটনাটা ও ঠিক জেনে নেয়। উফ, তোমরা মেয়েরা কি না পারো! হ্যাঁ, অতঃপর গোপার থেকে সেই গুপ্ত ঘটনাটি জেনে নিতে পারলাম। আর আমি যখন জেনেছি আপনারা তো জানবেনই, তা সে এই কেসের সঙ্গে সম্পর্কিত হোক কিংবা না হোক। বেশ কিছু বছর আগে ওই মেন্টাল হোমে একটি স্বেচ্ছাসেবী সংগঠন একজন মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে আসে। মহিলার নাম ছিল অজ্ঞাত, বয়স 30-এর বেশি নয়, মোটামুটি সুন্দরী, বদ্ধ উন্মাদ নন, বরং হাবে ভাবে স্বাভাবিক এবং ভদ্র ঘরের বউ বলেই মনে হতো। হ্যাঁ, বউ, কারণ শিথির রক্তিম আভা অস্পষ্ট হলেও হাতে শাখাপলা ছিল বর্তমান। তবে সমস্যা একটাই, কোনো কারণে সম্পূর্ণ স্মৃতি হারিয়ে ফেলেছিলেন তিনি। নিজের নামটিও মনে নেই। অসহায় অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। মানুষ পশুরা তার অসহায়তার সুযোগ নিয়ে দেহ সম্পত্তি তছরূপ করেছে বেশ কয়েকবার। ওই স্বেচ্ছাসেবী সংগঠন খবর পেয়ে তাকে রাস্তা থেকে প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে, চিকিৎসা করায়, খবরের কাগজে ছবি দেয়, কিন্তু শেষ পর্যন্ত মহিলার পরিচয় জানতে অক্ষম হয়ে এই মেন্টাল হোমে এসে উপস্থিত হয়। ডক্টর মনোময় ভট্টাচার্যের নাম তারা আগেই শুনেছিলেন। তাদের আশা, ডক্টর ভট্টাচার্য চিকিৎসা করলে মহিলা নিশ্চয়ই সুস্থ হয়ে তার হারানো স্মৃতি ফিরে পাবেন এবং ফিরে যাবেন নিজের পরিবারের কাছে। মহিলার চিকিৎসা শুরু হয়। প্রথম ওই স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বার কয়েক চিকিৎসার খরচ পাঠানো হলেও পরবর্তীতে তারাও আগ্রহ হারিয়ে ফেলে এবং খরচ পাঠানো বন্ধ হয়ে যায়। ডক্টর ভট্টাচার্য হয়তো কিছুটা মানবিকতার খাতিরেই নিজের খরচে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মহিলার। চিকিৎসায় কাজও হচ্ছিল। প্রায় 1 বছর পর মহিলা নিজের নাম মনে করতে সক্ষম হন। নাম বলেন সুচরিতা, কিন্তু বাকি সব কথা তখনও ব্ল্যাকআউট। এদিকে সুচরিতার মধ্যে আরেকটি জটিলতা তৈরি হয়। বেশ কয়েকবার গণধর্ষণের শিকার হওয়ায় তার মধ্যে বাসা বেঁধেছিল ভয়। পরবর্তীতে সেটাই বদলে যায় মারাত্মক হিংস্র যৌন আকাঙ্ক্ষায়। মাসিক ঋতুচক্রের বিশেষ কয়েকটি দিন তিনি প্রকৃত অর্থেই সেক্স ম্যানিয়াক হয়ে উঠতেন। এ সময় প্রথম তাকে নাকি বেঁধে পর্যন্ত রাখতে হতো। করা ঘুম পাড়ানি ওষুধ ইনজেক্ট করা ছাড়া উপায় থাকত না। অথচ অন্য সময়ে ডক্টর ভট্টাচার্য ছাড়া অন্য কোনো পুরুষকে কাছে ঘেঁষতে পর্যন্ত দিতেন না। শ্রেয়সী ছাড়া অন্য সিস্টারদেরও সহ্য করতে পারতেন না। ডক্টর ভট্টাচার্য তাকে নিজে হাতে খাইয়ে দিতেন, যত্ন নিতেন সুচরিতার। ওর জন্য 3 তলায় স্পেশাল কেবিনেরও ব্যবস্থা করেছিলেন। ওয়ার্ড বয়ের ধারণা, ডাক্তারবাবু হয়তো মনে মনে ভালোবেসে ফেলেছিলেন মহিলাটিকে। শেষের দিকে মাসের ওই বিশেষ কয়েকটি দিনে সুচরিতাকে আর বেঁধে রাখার দরকার পড়ত না ঘুমের ইঞ্জেকশনেরও। কে জানে, বদ্ধ কক্ষে ডাক্তার হয়তো জৈবিক ইঞ্জেকশনেরই সাহায্য নিতেন। এরপর কেটে যায় বেশ কিছু বছর। সুচরিতা স্মৃতির পাতা তখনও পুরোপুরি সাদা। ততদিনে হসপিটালে আগমন ঘটেছে আরও এক রোগীর, নাম সন্দীপন বিষয়ী। সে ধনী ঘরের ছেলে, তার জন্য হসপিটাল কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই ব্যবস্থা করেছে স্পেশাল কেবিনের। আত্মহত্যার প্রবণতা থাকার জন্য সবসময় তার উপর কড়া নজরদারি থাকে সিস্টারদের, বিশেষত শ্রেয়সীর। সুচরিতা তখন আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে ওঠায় শ্রেয়সী নতুন দায়িত্ব পেয়েছে সন্দীপন বিষয়ীর। সে দায়িত্ব সে ভালোভাবে পালনও করছে।
স্নেহ ভালোবাসা দিয়ে সন্দীপনকে ক্রমশ সুস্থ করে তোলায় ডাক্তারদের পাশাপাশি তারও যথেষ্ট অবদান রয়েছে। এরকম একটা সময়ে একটা প্রবল দুর্যোগের রাত ঘটে গেল এক মারাত্মক অঘটন। ডক্টর ভট্টাচার্য সেদিন অনুপস্থিত। বিশেষ কনফারেন্স অ্যাটেন্ড করতে তাকে যেতে হয়েছিল দিল্লিতে। শ্রেয়সীও ছিল সেদিন ছুটিতে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে হসপিটালে স্টাফের সংখ্যা ছিল কম। হঠাৎ ওই রাতেই সুচরিতার অবস্থা গেল বিগড়ে। শারীরিক ক্ষুধায় পাগল হয়ে উঠলেন তিনি। এমনিতে 3 তলায় আর একটা মাত্র কেবিন, সেই কেবিনে থাকে সন্দীপন। এই ফ্লোরে অন্তত সেদিন কোনো গার্ড বা ওয়ার্ড বয় ছিল না। নার্সের সংখ্যা কম থাকায় একজনকেই সেদিন একসাথে 2টো কেবিনের দায়িত্ব নিতে হয়েছিল। সুচরিতার এরকম অর্ধনগ্ন কামুক রূপের সঙ্গে সেই নতুন নার্সটি পূর্ব পরিচিতা নয়। চেঁচিয়ে কাউকে ডাকার উপায় নেই। ঝড় বৃষ্টির আওয়াজে বাকি সমস্ত শব্দ অন্য ফ্লোরে পৌঁছবার কোনো সুযোগ নেই। এদিকে সুচরিতা কামিনী মূর্তিতে বেরিয়ে পড়েছে তার কেবিন থেকে। তার তখন প্রয়োজন এক দৃঢ় সবল পুংলিঙ্গের। এই গোলমালে সন্দীপনের ঘুম গেল ভেঙে। নিজের কেবিন থেকে সেও বেরিয়ে এলো ধীরে ধীরে। সামনে দেখতে পেল সুচরিতাকে ওই অবস্থাতে। মুহূর্তে সম্পূর্ণ পরিস্থিতি সম্পূর্ণ বুঝে ফেলল সে। যেঁচে চলে আসা মধু ভাণ্ড চেটে পুটে খাবার সুযোগও সেও মিস করল না। 22 বর্ষীয়া হতভম্ব এক নার্সের জীবনে হয়তোবা প্রথমবার রগরগে নীল ছবি লাইভ দেখার অভিজ্ঞতা হলো। রাত বাড়ল। একটা সময় তৃপ্ত শান্ত হয়ে সুচরিতা নেতিয়ে পড়ল। নার্স দুজনকে আবার তাদের কেবিনে নিয়ে শুইয়ে দিল। রাত্রিকালীন সমস্ত জান্তব ঘটনার প্রমাণ নবাগতা সেবিকা নিপুণ কৌশলে মুছে ফেলল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কাউকে টের পেতে দিল না সে। কিন্তু বিধাতা বিরূপ। আস্তে আস্তে সুচরিতার ঘোর কাটতে লাগলো। তার মধ্যে শুরু হলো অপরিসীম এক আত্মগ্লানি। নিজের স্বামীর কথা তার মনে নেই, তাই ডাক্তারকেই পতিত্বে বরণ করে ফেলেছিল সে। কাজেই মানসিক বৈকল্যে কি হটকারিতা কাজই না সে করে ফেলেছে, এরকমটাই মনে হলো তার। মনে হলো ডাক্তারবাবুর প্রতি এ যেন চূড়ান্ত বিশ্বাসভঙ্গতা। পাপবোধে পুড়ে যেতে লাগলো সে। শেষ রাতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়া নার্সটা হঠাৎ চমকে উঠল এক অপ্রত্যাশিত আওয়াজে। একটু পরে সে আবিষ্কার করল 3 তলার একটা খোলা জালনা থেকে ঝাঁপিয়ে পড়ে স্মৃতিহীন জীবন বয়ে যাবার ভার থেকে মুক্তি খুঁজে নিয়েছে সুচরিতা। পরের দিন ডাক্তারবাবু ফিরলেন। নার্সটি ভয়ে সবকিছু স্বীকার করল। স্বীকারোক্তি দিল সন্দীপনও। হাসপাতাল কর্তৃপক্ষ বদনামের ভয়ে সুচরিতার মৃতদেহ গুম করে ফেলল একেবারে গোপনে। সুচরিতা নামক একটি মেয়ের যে আদৌ কোনোদিন অস্তিত্ব ছিল তার প্রমাণ আর রইল না। নিত্যদিনের রুটিনে কারোরই কোনো রকম কিছু পার্থক্য ঘটল না। শুধু ডাক্তারবাবুকে 1 সপ্তাহ ছুটি নিতে হলো কাজ থেকে। কিছুটা এরকম একটা কাহিনী ছোটবেলায় কাঁটা সিরিজে পড়েছিলাম, বুঝলে। বাস্তবেও যে এমন হতে পারে না শুনলে বিশ্বাসই হতো না। কিন্তু এত কিছু ঘটনা ঘটল, একজন জলজান্ত মানুষ মারা গেল, অথচ কেউ কিছু জানতে পারল না। আর জানতেও হয়তো পারবে না কোনোদিন। কেউ এই সুচরিতা কি, ওর পরিচয়, ওর বাড়ির লোকদেরও তো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ওই স্বেচ্ছাসেবী সংগঠন, ওটার সন্ধানেও তো আর কোনোদিন আসবে বলে মনে হয় না। কাজেই বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম দুজনে। তারপর গোপা বলল, সন্দীপন যাই করুক সেটা নীতিগতভাবে খারাপ কাজ, কিন্তু চরিত্র যার যেরকমই হোক না কেন তা বলে কাউকে হত্যা করাটা কিন্তু মোটেই সমর্থনযোগ্য নয়। হ্যাঁ, সে তো বটেই। সেজন্যই তো যেভাবেই হোক তার হত্যাকারীকে খুঁজে বার করতে হবে। এইবার গোপা সত্যি সত্যি আমায় অবাক করে দিল। বেড সুইচটা অফ করে দিয়ে বলল, বের করতে হবে মানে? আমি তো অলরেডি বের করে ফেলেছি। তবে হ্যাঁ, বেশ কয়েকটা ইনস্ট্রাকশন আমি দেব, সেগুলো তোমাকে একটু ফলো করতে হবে। অঙ্কটা আমি কষেই ফেলেছি, তোমাকে শুধু একটু উত্তরটা মিলিয়ে দেখতে হবে। মনে রাখবে, অপরাধী কিন্তু খুব চালাক। প্রমাণের জালে তাকে জম্পেশ করে বেঁধে ফেলতে হবে। আরে জানোই যখন খুনি কে, তাহলে সেটা তো বলে দিলেই হয়। খামোখা ধাঁধা বানিয়ে সাসপেন্স বাড়ানোর দরকারটা কি? খুনটা হয়েছে কিভাবে আর সেটা কখন করা হয়েছে, এই যুক্তি নির্ভর অনুমানটা ঠিকভাবে করতে পারলেই
খুনির পরিচয়টা পরিষ্কার বুঝতে পারবে। আর যদি একান্ত শর্টকাটে উত্তর জানতে চাও তাহলে উপায় আছে। বিষয় বাড়ির প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল কালেক্ট করো। আর হ্যাঁ, ও বাড়ি থেকে উদ্ধার করা এলইডিতে পাওয়া ছাপের সঙ্গে ওগুলো একবার মিলিয়ে দেখো। সন্দীপন বিষয়ের মৃত্যুর পর 19 দিন কেটে গেছে। অপরাধীর মুখোশ উন্মোচনে এখন পুরোপুরি তৈরি আমরা। কে, কেন এবং কিভাবে, এই তিনটে প্রশ্নের উত্তরই আমরা জানি। তথ্য প্রমাণেরও খুব একটা অভাব নেই। সরাসরি খুনির হাতে হাত করা পড়াতে একটু অসুবিধে ছিল না। কিন্তু তদন্তে লিডিং রোল যদি প্লে করে একজন প্রাইভেট গোয়েন্দা, বিশেষত স্বয়ং ডিসিডিডির স্নেহ মিশ্রিত হাত যদি থাকে তার মাথায়, তখন পরিষ্কার পুলিশি পদ্ধতিতে সবকিছু ঘটবে না। অগত্যা গোয়েন্দা গল্পের চিরাচরিত প্রথা মেনে বিষয়ী ভবনে ব্যবস্থা করা হলো একটা ছোট্ট জমায়েতের। এই কেসের সঙ্গে জড়িত প্রত্যেকের সপরিবারে সেখানে উপস্থিতি বাধ্যতামূলক জানানো হলো পুলিশের পক্ষ থেকে। কিন্তু শেষ পর্যন্ত গোপার অনুরোধেই শ্রেয়সীর বাবা মা এবং মধুসূদন বাবুর অসুস্থ স্ত্রী বিয়োজিত হলেন এই তালিকা থেকে। ফলে তারা ছাড়া উপস্থিত হতে হয়েছে সকলকেই। ডক্টর মনোময় ভট্টাচার্যকে জরুরি সিটিং ছেড়ে চলে আসতে হয়েছে। শ্রেয়সীকে উপস্থিত হতে হয়েছে ডিউটি শিফট করে। মধুসূদন বাবুর ছেলে বিশ্বনাথকে এক প্রখ্যাত ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছে। শিখাদেবী এদিকে এক বিখ্যাত বিজনেসম্যানের পার্টি অ্যাটেন্ড করতে পারেননি। আর মধুশ্রী দণ্ডায়মান মধুসূদন বাবুর পাশের একটা সোফায় দিদির গা ঘেঁষে গুটিসুটি মেরে বসে আছে। উদ্বোধনী ভাষণটি আমাকেই দিতে হলো। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললাম, আচ্ছা, আপনারা সকলেই ব্যস্ত মানুষ, বেশি সময় নেব না। আমরা সকলেই জানি যে সন্দীপন বিষয়ের বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কিন্তু এই দুর্ঘটনার পিছনে রয়েছে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র। অপরাধী অত্যন্ত চালাকির সঙ্গে সন্দীপন বাবুকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে। তবে অপরাধী যতই ধুরন্ধর হোক না কেন, ধরা তাকে পড়তেই হবে। আর এক্ষেত্রে স্বনামধন্য গোপা গোয়েন্দি বেশ কিছু সূত্র আমাদের হাতে তুলে দিয়ে এই রহস্যের জবনিকা পতনে বিশেষ সাহায্য করেছেন। তাই আপাতত তিনি আপনাদের যা বলার বলবেন ধৈর্য ধরে শুনুন। অযথা কোঅপারেট না করে নিজেকে সন্দেহের ঘেরাটোপে নিয়ে আসার মতো বোকামি আশা করি কেউই করবেন না। ব্যাস, আমার কাজ শেষ। এবার আসরে নামলেন আমার গিন্নি। প্রথমেই ডক্টর মনোময় ভট্টাচার্যকে জিজ্ঞেস করল, আচ্ছা ডাক্তারবাবু, প্রয়াত রণজয় বিষয়ের মৃত্যুটা কি আপনার স্বাভাবিক বলে মনে হয়েছিল? সকলেই এক্সপেক্ট করছিলেন সন্দীপনের মৃত্যু সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হওয়ার, কিন্তু এ যেন অনেকটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন এলো। ডাক্তারবাবু উদাসীন স্বরে বললেন, ওর ডেথ সার্টিফিকেট যিনি দিয়েছিলেন তিনি শহরের একজন নামকরা কার্ডিওলজিস্ট। তিনি যখন এটা স্বাভাবিক মৃত্যু বলেই মতামত দিয়েছিলেন, তখন এই নিয়ে সন্দেহ থাকার তো আর কোনো কারণ আমি দেখি না। হ্যাঁ, ওর মতামত আমরা জেনেছি। রণজয়বাবুর হার্ট যে যথেষ্ট দুর্বল ছিল আর হার্ট অ্যাটাকের কারণেই যে সে মারা গেছিলেন সেটা উনি জানিয়েছেন। আমি শুধু জানতে চাই, 3বার স্ট্রোক হওয়ার সঙ্গে এই অফিডিওফোবিয়ার কি কোনো সম্পর্ক থাকতে পারে বলে আপনার মনে হয়? এবারে ডাক্তারবাবু একটু সময় নিলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আপনি ঠিক কী বলতে চাইছেন আমি জানি না, তবে এইটুকু বলতে পারি, প্রচণ্ড ভয় এবং দুশ্চিন্তা হৃদরোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে তোলে। আর তিনি যে ধরনের মানসিক রোগে ভুগছিলেন তাতে আতঙ্ক আর উদ্বেগে ভোগা ছিল অত্যন্ত স্বাভাবিক। আচ্ছা, আপনি তো ওকে অফিডিওফোবিয়ার চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন, কিন্তু শেষ বয়সে যে রোগটা আবার ফিরে আসতে পারে এটা আপনার অস্বাভাবিক মনে হয়নি? মানসিক রোগটা কোনো সর্দি কাশি নয় যে পুরোপুরি ছেড়ে যাবে। হ্যাঁ, রণজয়বাবু অনেকটাই সুস্থ হয়েছিলেন বটে, তবে উপযুক্ত পরিবেশ পরিস্থিতিতে, বিশেষ করে সাপ বা অন্য কোনো সরীসৃপের বারবার মুখোমুখি হতে থাকলে এই ধরনের রোগীদের ওই বিশেষ অসুখটা আবার ফিরে আসা এটা একদম অস্বাভাবিক কিছু নয়। থ্যাংক ইউ সো মাচ। গোপার মুখে এতক্ষণে হাসি ফুটল যেন। এবার সে মধুসূদন বাবুকে জিজ্ঞেস করল, রণজয়বাবু শেষ বয়সে যে অজিতেশ রায়ের কথা উল্লেখ করতেন তাকে আপনি চিনতেন? আপনি তো অনেক আগে থেকেই বাড়িতে আছেন। হালদার মশাই মাথা নাড়লেন। গোপা তাকে আবার প্রশ্ন করল, অজিতেশবাবু সুইসাইড করার পর তার বিধবা স্ত্রী রত্নাদেবীকেই তো বিয়ে করেছিলেন আপনার বড়বাবু। বিয়ের 2 বছর পরেই জন্ম নেয় আপনার ছোটবাবু। কিন্তু রত্নাদেবীর সঙ্গে রণজয়বাবুর বিয়ের সময়
আগের পক্ষের যে 3 বছরের একটা কন্যা সন্তান ছিল তার কি হলো আপনি জানেন কিছু? মধুসূদনবাবু দ্বিধা ভরে জবাব দিলেন, আগে শুনেছিলাম অজিতেশ বাবুর এক দাদার কাছেই সে মানুষ হয়। এর বেশি কিন্তু আমি কিছু জানি না। একটা গম্ভীর হুম উচ্চারণ করে গোপা এবার বেশ খানিকক্ষণ নীরব হয়ে গেল। তারপর হঠাৎ করে শিখা দেবীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আপনার বিয়ের আগের পদবিটা কি ছিল? রায়, তাই না? হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন শুনে শিখা দেবী অবাক হয়ে মাথা নাড়লেন। গোপা আবার বলল, কি আশ্চর্য না, প্রয়াত অজিতেশ বাবুর পদবিও তো রায় ছিল। সো হোয়াট? আপনি কি বলতে চাইছেন? না না, এখনোই কিছু বলতে চাইছি না। রায় পদবিটা যথেষ্ট কমন, কিন্তু আপনি তো নিজেই বললেন সন্দীপন আপনার চেয়ে মাত্র 5 বছরের ছোট। আবার দেখুন, অজিতেশ বাবুর মৃত্যুর পর রত্না দেবী যখন দ্বিতীয়বার বিয়ে করেন রণজয় বাবুকে, তখন আগের পক্ষের মেয়ের বয়স ছিল 3, আর দ্বিতীয়বার বিয়ের ঠিক 2 বছরের মাথায় তিনি জন্ম দেন সন্দীপনকে। 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই না? অজিতেশ এবং রত্না দেবীর সেই কন্যা সন্তান মানুষ হয়েছিল অজিতেশ বাবুর এক দাদার কাছে। আবার আপনিও নাকি ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মানুষ হয়েছেন আপনার এক জেঠুর কাছে। হোয়াট আ কোইন্সিডেন্স, তাই না? কিন্তু তাতেই বা কি প্রমাণ হয় মিসেস নন্দী? না, আমি তো তা বলিনি। এগুলো প্রমাণ নয়, আমি জানি। এগুলো আসলে এক একটা সূত্র, যেটা আপনার অতীত ইতিহাস সম্বন্ধে কৌতূহলী করে তোলার পক্ষে যথেষ্ট। আপনার সমস্ত ডকুমেন্টে বাবা মা হিসেবে ওই জেঠু জেঠিমার নামই কিন্তু লেখা ছিল। জেঠু আর জেঠিমা দুজনেই তো মারা গেছেন, কিন্তু তাদের এক নিকট আত্মীয়ের সন্ধান পান আমার স্বামী। তার থেকেই তিনি জানতে পারেন আপনার আসল পরিচয়। অজিতেশ এবং রত্না দেবীর সেই 3 বছরের কন্যা সন্তান আসলে আপনি। হোয়াট? দেবী? রত্না দেবী? দেবী কথাটা কোথায় বসে তাই জানেন আপনি? কোনো দেবী টবি নয়, কোনো দেবী টবি নয়। She was a bitch. She was a total bitch. বাবাকে ঠকিয়ে কায়দা করে দানপত্রে সই করিয়ে নিয়েছিল ওই রত্না। প্রচণ্ড বিস্ফোরণের পর কিছুক্ষণের জন্য যেমন সবকিছু শান্ত হয়ে যায়, শিখা দেবীর অবস্থাও হলো সেরকম। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি মুখ খুললেন। এবার গর্জনের বদলে হাহাকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আমি সেই হতভাগিনী মেয়ে, নিজের জীবনটাকে আমার ঘেন্নায় যখনই মনে হয় ওই রত্ন রায়ের মতো মহিলার গর্ভে আমার জন্ম হয়েছে, স্বামীকে ঠকিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নিজের একমাত্র সন্তানের প্রতি কোনো পিছুটা না রেখে যে মহিলা হাসতে হাসতে তার স্বামীকে ঠকানো বাস্টার্ডের সঙ্গে ঘর করতে চলে যায়, সে যে আমার মা, এটা ভাবলেও নিজেকে নিজের আমার ঘেন্না হয় আমার মিসেস নন্দী, ঘেন্না হয়। গোপা যেন তৈরি ছিল, বলল, সেই হিসেবে তো আপনার নিজের লাইফটাই একেবারে যাকে বলে ডেডিকেটেড লাইফ, তাই না? Yes, Mrs. Nandi, yes, right you are. জ্ঞান হবার পর সমস্ত ঘটনা জেঠু জেঠিমার কাছে জানতে পারি। তখন থেকে আমার জীবনের উদ্দেশ্য স্থির করে নিয়েছিলাম। আমি পড়াশোনার পাশাপাশি গোপনে খোঁজ রাখতাম এই বিষয়ীদের ব্যাপারে। ততদিনে ব্যভিচারিণী রত্না তার সাজাও পেয়েছে, পৃথিবী থেকে একটা পাপ বিদায় তো হলো। কিন্তু জন্ম নিয়ে গেছে আর এক পুত্র সন্তান, বহাল তবিয়তে বেঁচে আছে। আমার বাবার মৃত্যুর জন্য দায়ী ওই রণজয়। ইচ্ছে করে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়লাম, এখানে ওখানে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করে অবশেষে ঢুকতে পারলাম এই বিষয় ইন্ডাস্ট্রিজের অফিসে। ক্রমে পৌঁছে গেলাম একেবারে রণজয় বিষয়ী নাগালের মধ্যে। আমার পিশাচিনী মায়ের থেকে আর কিছু পাই পেয়েছিলাম অপর্যাপ্ত রূপ। সেই রূপ রস দেখে লালাগড়ি হলো ওই বুড়ো ভাবের।
যৌবনের আঁচে তাকে দগ্ধ করে পেয়ে গেলাম বিষয় পরিবারের অন্দরমহলের ছাড়পত্র। সবাই ভাবলো বিপুল সম্পত্তির জন্য আমি বৃদ্ধ রণজয় বিষয়কে বিয়ে করেছি। কিন্তু কিন্তু এই আমি শুধু আমি জানতাম আমার লক্ষ্য ঠিক কি। শিখা দেবী থামলেন। নাটকের এই অংশে এসে পজ নেওয়াটা ঠিক মানানসই নয় বুঝেই আমি খেই ধরিয়ে দিয়ে বললাম, তারপর? এতক্ষণ তিনি যেন অন্য জগৎ থেকে ফিরে এলেন। হঠাৎ করেই অভিব্যক্তির আমূল পরিবর্তন ঘটল তার মধ্যে। আহত বাঘিনী থেকে ঠিক যেন পরিবর্তিত হলেন বিপজ্জনক কেউটেই। ছোবলে উদ্যত বিষধরের মতোই শরীরই ফনা দড়িয়ে মুচকি হেসে হিস করে বললেন, অফিসার, বিষে নীল হয়ে আছে আমার শরীর, ছুঁয়ে দেখবেন নাকি একবার? হ্যাঁ, বিষ সব বিষ ঢেলে দিয়েছি আমি ওই রণজয় বিষয়ের শরীরে। জীবন নরক কুণ্ড বানিয়ে ছেড়েছিলাম তার। ভয় যন্ত্রণায় তিলে তিলে শেষ হতে দেখেছি ওকে। সমস্ত অন্যায় শাস্তি পেয়ে মরেছে ওই বেজন্ম। সাপের ভয় দেখিয়ে, তাই তো? আপনার বিয়ের আগে চেনা পরিচিতদের সূত্র থেকে একজন সাপুরের সন্ধান কিন্তু আমরা পেয়েছি। তাকে এক দুঘা দিতেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, একজন সাপুরের সঙ্গে শিখা দেবীর যোগাযোগের কথা জানতে পেরেছিলাম বটে, কিন্তু সেই সাপুরের সন্ধান আমি পাইনি। এটাও আসলে গোপার সেই চিরাচরিত ট্রিক। তবে এর বোধহয় দরকার ছিল না। শিখা দেবী ভেঙে পড়েছিলেন ভিতরে ভিতরে। কনফেশন শুরু করলেন তিনি সহজেই। হ্যাঁ, সাপ আটঘাট বেঁধেই কাজে লেগেছিলাম আমি। জানতাম বুড়ো এমন একটা রোগে ভোগে যে রোগে আক্রান্ত মানুষ যে কোনো সরীসৃপ, বিশেষ করে সাপের ভয় পায়। সর্পদংশনের কাল্পনিক আশঙ্কায় কাঁটা হয়ে থাকে। আমি বিয়ের পরে এই বাড়িতে এসেই শুরু করলাম আমার খেলা। মোবাইলের রাত বিরেতে বাজাতে লাগলাম সাপের হিসিসানির শব্দ। বিয়ের আগে এক সাপুরের সঙ্গে আলাপ ছিল আমার। তার কাছ থেকে কিনে নিলাম 20 দাঁত তোলা কিছু পোষা সাপ। যখন তখন বুড়োর আশপাশে তাদের ছাড়তে লাগলাম আমি। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠতো সে। তারপরেই সাপগুলোকে আবার গোপন করে ফেলতাম আমি নিমেষে। এমনকি ডক্টর ভট্টাচার্য পর্যন্ত বিশ্বাস করলেন রোগের প্রভাবে হ্যালুসিনেশনে মিথ্যে ভয় পাচ্ছে ওই রণজয়। দুবার হার্ট অ্যাটাক হলো, কিন্তু প্রতিবারই শয়তানটা বেঁচে ফিরে এলো। শেষ পর্যন্ত তৃতীয়বারে আর পারলো না, বুড়োর আর দম ছিল না। আর আমারও প্রতিশোধের কাঁটা এভাবে দূর হলো। ডাক্তার হৃদরোগের স্বাভাবিক মৃত্যু হিসেবে রিপোর্টটা লিখে দেন, তাই আপনাকে কেউ সন্দেহ করলো না, তাই তো? একটা খুন করেই আপনার সাহস গেল বেড়ে। এবার 2 নম্বর কাঁটা। আপনার মায়ের দ্বিতীয় পক্ষের ছেলে তথা সম্পর্কে আপনারও সৎ ছেলে সন্দীপনকে ওইভাবেই সরিয়ে দিলেন। না মিসেস নদী, না, আপনি কিন্তু এটা খুব বড় ভুল করছেন। আমি সন্দীপনকে খুন করিনি। আপনি বিশ্বাস করুন আর না করুন, সন্দীপনকে কিন্তু খুন আমি করিনি। বিকেল এখন 5টা। সূর্যাস্তে ঢের দেরি, কিন্তু কালো মেঘ ঘন হয়ে চেপে বসেছে আকাশে। বাইরে হয়তো একটু ঝড়ও উঠেছে। অবশেষে আজ বোধহয় প্রাণ জুড়োনো বৃষ্টি নামবে শহরে। অসময় কেমন যেন আলো আধারী পরিবেশ তৈরি হয়েছে বিষয়ী ভবনের নিচের তলার এই ড্রয়িং রুমে। এই আধার ঘোচাবার দায়িত্ব গোপারই। মধুসূদন বাবুকে উদ্দেশ্য করে সে বলল, এই ঘরের লাইটগুলো নিশ্চয়ই খারাপ হয়নি, একটু জ্বেলে দিন না প্লিজ। হালদার মশাই বিনা বাক্য ব্যয়ে অনুরোধ রক্ষা করলেন। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিতে চাই, প্রয়াত সন্দীপন বাবুর পাকস্থলিতে যেটা এলিমেন্ট পাওয়া যায় ডক্টর ভট্টাচার্যের প্রেসক্রাইব করা স্লিপিং পিলের কম্পোনেন্টের সঙ্গে তার হুবহু মিল আছে। অথচ ফরেনসিক পরীক্ষায় সন্দীপন বাবুর স্টমাকে আনডাইজেস্টেড কোনো খাবার পাওয়া যায়নি, অর্থাৎ কোনো খাবারের সঙ্গে নয়, উনি ডিরেক্টলি ওটা খেয়েছিলেন। কিন্তু খাবার কথা ছিল রাত্রে শোবার সময়, খালি পেটে নয়। এখন প্রশ্নটা হলো, উনি কি ওটা ভুলবশতই খেয়ে ফেলেন, নাকি অন্য কারো ভূমিকা ছিল এতে? এই পর্যন্ত বলে গোপা থামল। তারপর হঠাৎই ডক্টর ভট্টাচার্যের দিকে ঘুরে বলল,
ডাক্তারবাবু, সন্দীপন যে ধরনের ঘুমের ওষুধ খেতেন সেটা আমরা দেখেছি। শহরে আরও কয়েকজন নামী ডক্টরকেও আমরা দেখিয়েছি। তারা কিন্তু সকলেই অন্তত একটা বিষয়ে একমত, ওষুধের পাওয়ার অর্থাৎ মাত্রা ছিল বেশ চড়া। এত কড়া ডোজের হোয়াট ননসেন্স! এসব কি বলছেন কি আপনি? দীর্ঘদিন কারোর মাদক সেবনের অভ্যেস থাকলে 2 mg চেয়ে কম পাওয়ারের স্লিপিং পিলও কাজ করতে পারে না। গোপা হাসল। তারপর একটা ফাঁকা ওষুধের স্ট্রিপ আর একটা প্রেসক্রিপশন ডাক্তারের হাতে ধরিয়ে দিয়ে বলল, দেখুন, কিছু মনে করবেন না। আপনাদের মানে ডক্টরদের হাতের লেখা তো আমরা বুঝতে পারি না, তাই আপনি এটা প্লিজ একটু পড়ে বলবেন। এটা আপনারই প্রেসক্রিপশন। আর ওই ফাঁকা ওষুধের পাতা সন্দীপনের ঘরের ডাস্টবিন থেকেই উদ্ধার করা হয়েছে। এবার একটু বলুন তো দেখে, এই দুটো ওষুধ কি এক? ডাক্তারবাবু কয়েক সেকেন্ডের মধ্যেই রিয়্যাক্ট করলেন, বললেন, এই কি, এই ওষুধের গ্রুপ কম্পোনেন্ট আমার প্রেসক্রাইব করা স্লিপিং পিলের সঙ্গে হুবহু এক হলেও এর মাত্রা যে অনেক চড়া। আর এই জিনিস পাওয়াই বা গেল কোথায়? আর এত হাই পাওয়ারের স্লিপিং পিল তো সাধারণ দোকানে পাওয়া যাবে না। আর গেলেও ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া পাওয়ার তো কথাই নয়। গোপা এবারে উপস্থিত সকলকে অবাক করে দিয়ে বলল, এতক্ষণ তো অনেক মন্দ ইতিহাস শুনলেন আপনারা, এবার বরং একটা সুখবর শোনাই আপনাদের। এবারই সদ্য বৈধব্য প্রাপ্ত বউ অন্তঃসত্ত্বা, তার গর্ভে বেড়ে উঠছে সন্দীপনের ঔরসজাত সন্তান। প্রয়াত রণজয়ের বিষয়ের উইল অনুযায়ী তার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হবে মধুশ্রীর গর্ভজাত এই সন্তান। কিন্তু হ্যাঁ, এই আনন্দের খবরও কিন্তু বিস্বাদ হয়ে উঠতে পারে যদি আপনারা জানতে পারেন যে কি নিষ্ঠুর পরিকল্পনায় সন্দীপনকে খুন করা হয়েছে। গোপা মুহূর্তের জন্য একটু থামল। এই থামা ইচ্ছাকৃত তার। উত্তেজনার পারদ সে অনেকটাই চড়িয়ে দিয়েছে। উপস্থিত প্রত্যেকেরই এখন রুদ্ধশ্বাস অবস্থা। গোপা একটু সময় নিয়ে প্রত্যেকের দিকেই একবার নজর বুলিয়ে নিয়ে বলল, না, আর আপনাদের সাসপেন্সে রাখবো না। প্রত্যেকেই তো দেখছি একবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেছেন। কম বেশি মোটিভ আপনাদের প্রত্যেকেরই ছিল, তবে 12 বদলে গিয়ে 21 হওয়াই সন্দীপনের মৃত্যুর কারণ। মানে 12, 21 এসবের মানে তো আমি ঠিক। হ্যাঁ, মধুসূদন বাবু বলে উঠলেন, বুঝতে পারলেন না তাই তো? বেশ, তবে সহজ করেই বলছি। আফটার অল, এত সহজে একটা জলজান্ত মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া হয়েছে, যেটা সহজ করে না বলাটাই বরং অন্যায়। ডক্টর ভট্টাচার্য ওষুধ প্রেসক্রাইব করেছিলেন দুটো। গোলাপি রঙের একটা অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ আর একটা সাদা রঙের স্লিপিং পিল। প্রথমটির খামের ওপরে লেখা 1, অর্থাৎ এটি খেতে হবে সকালে। দ্বিতীয়টির উপরে লেখা 2, অর্থাৎ খাবার কথা রাত্রে। 1-এর পরে 2, অর্থাৎ 12 হওয়াই উচিত। কিন্তু সন্দীপনের মৃত্যুর আগের দিন সেটা বদলে গিয়ে গোলাপি ওষুধ চলে গেল 2 নম্বর খামে ডান দিকের ড্রয়ারে, আর অন্যটি 1-এর খামে চলে এলো বামে। আবার সমস্ত লাইটগুলোও গেল খারাপ হয়ে। ঘরটায় এমনিতেই দরজা জানলা বন্ধ থাকে, তাই বেশ অন্ধকার। লাইটটাও খারাপ হয়ে যাওয়ায় ওষুধটা খাবার সময় কালার দেখে খটকা লাগারও কোনো কথা নয়। রাত্রে সন্দীপন বাড়ি ফিরল। ডিনারের পর রোজকারের মতো ডান দিকের ড্রয়ারের 2 নম্বর খাম থেকে ওষুধও খেলো, কিন্তু অন্যদিনের মতো কড়া ঘুম নেমে এলো না চোখে। কারণ বদলে গিয়ে ওটা তখন আর স্লিপিং পিল নেই, অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ হয়ে গেছে। এদিকে বউও নেই, ঘুমও আসছে না। কাজেই বহুদিন পর দেরাজ থেকে বের করতে হলো মদের বোতল। কয়েকটা পেগ নেওয়ার পরই স্ত্রী ফিরল। শুয়ে পড়ল দুজনেই। অন্যদিন কড়া ঘুমের ওষুধে সে নাক ডেকে ঘুমোতো, এজন্যই সদ্য বিবাহিতা বউকে ছুঁয়ে দেখতে পাননি আজও। কিন্তু সেই রাতে স্বাভাবিক শারীরবৃত্তীয় চাহিদায় প্রথমবার সন্দীপনের সঙ্গে তার স্ত্রীর স্বাভাবিক দাম্পত্যের সম্পর্ক গড়ে উঠল। মধুশ্রীর উর্বর শরীরে এক রাতের মিলনেই সৃষ্টি হয় বিষয়ী বংশের একমাত্র ভবিষ্যৎ। পরদিন সকালে বদলে যাওয়া কড়া ঘুমের ওষুধ খেয়ে 2 চাকায় সন্দীপন বেরিয়ে গেল অফিসে।
খুনি আগে ভাগেই তার হেলমেটের স্ট্র্যাপ কেটে রেখেছিল ব্লেড বা ছুরি জাতীয় কিছুর সাহায্যে। মাথায় সামান্য আঘাত যে সন্দীপনের মৃত্যু নিশ্চিত করবে, খুনির এটা জানাই ছিল। তারপর যা হলো সেটা তো আপনারা জানেনই। গোপা থামল। অদ্ভুত একটা নীরবতা নেমে এলো ঘরের মধ্যে। সেই নীরবতা ভঙ্গ করে শ্রেয়সী প্রথম কথা বলল। হ্যাঁ, কি বলছিস এসব? এই যে একেবারে মারাত্মক প্ল্যান। কে কে করলো এসব? গোপা হেয়ালি করে জবাব দিল। হানিকারক হানির পরিকল্পনাই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে সন্দীপনকে। হানি মানে? হালদার মশাই ছেলে বিশ্বনাথ আশ্চর্য হয়ে বলে ফেলল। অবশ্য বাকিরাও আশ্চর্য। শ্রেয়সীও মেজাজ হারিয়ে বলে বসল। কি বলছিস? হেয়ালি না করে একটু পরিষ্কার করে বল তো। সে কি, তুইও বুঝতে পারছিস না? হ্যাঁ বেশ, কেউই যখন বুঝতে পারছে না, আমি না হয় একটু সহজ করেই বলি। হানি মানে হচ্ছে মধু। মধুই মেরে ফেলেছে সন্দীপনকে। কি বলছিস তুই পাগলের মতো? মধু এ কাজ করতেই পারে না। মধুশ্রী নয়, গলা উঁচিয়ে প্রতিবাদ করে উঠল তার দিদি। শান্ত কিন্তু স্পষ্ট, দৃঢ় কণ্ঠস্বর শোনা গেল গোপার। দুর্ঘটনার আগের রাতে কোথায় ছিলিস তুই শ্রেয়সী? সেদিন রাতে সেদিন রাতে আমি বোধহয় হসপিটালেই ছিলাম। না রে, আমরা খোঁজ নিয়ে দেখেছি ও রাতে তুই ডিউটি অফ করেছিলিস। মধু এ কাজ করতেই পারে না, এটা তোর কেন মনে হলো? কিন্তু গোপা ও যে বড্ড বোকা। এইসব প্ল্যান ট্যান করে খুন করা ওর পক্ষে অসম্ভব। হ্যাঁ, ও বোকা, নিজের বুদ্ধিতেও কিছুই করেনি। তার ওপর নাকি কেউ আবার ওকে ব্ল্যাকমেল করছিল সমানে। অথচ ওর কল লিস্টে কিন্তু সেরকম সন্দেহজনক কারোর নাম্বারই আমরা খুঁজে পাইনি। এবার কথা ফুটল মধুশ্রীর মুখে। গোপাকে থামিয়ে দিয়ে বলল, না দিদি, না দিদি, আমি খুনি নই। তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। তুমি প্লিজ প্লিজ বিশ্বাস করো। তাই নাকি? তা বেশ, শুনে বেশ নিশ্চিন্তই হলাম। কিন্তু তোমার স্বামী তোমার বিরুদ্ধে কিছু প্ল্যান করেছে, কিংবা অ্যাক্সিডেন্ট করলে কি পোস্টমর্টেম হয়? এই জাতীয় প্রশ্নগুলো সেদিন তুমি আমার কাছে করেছিলে কেন, সেটা একটু ক্লিয়ার করো। তখন 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 মাথা ঠিক ছিল না। আমি কি বলতে কি বলেছি আমি জাস্ট জানি না। আমি কিছু জানি না, প্লিজ। আমতামতা করে মধুশ্রী জবাব দিল। চোখ মুখ এবার বেশ কঠিন হয়ে উঠল গোপার। অত্যন্ত রুক্ষ স্বরে সে বলল, মধুশ্রী, কত বড় ষড়যন্ত্রের একটা শিকার তুমি হয়েছো, তুমি কি এখনো বুঝতে পারছো না? আরে বোকামের একটা লিমিট থাকে, পাগলেও নিজের ভালোটা বোঝে। তুমি সেটা বুঝতে পারছো না? এত বলার পরেও সবকিছু চাপা দিয়ে যাবে। আবার দীর্ঘ ভাষণের জন্য প্রস্তুত হলো গোপা। কিন্তু শুরু করার আগেই এক্সকিউজ মি বলে বাথরুমে ছুটতে হলো তাকে। কেস সলভের আনন্দ লাঞ্চে আজকে একটু গরুপাক হয়েছিল। তার উপরে দুপুরে তেঁতুলের টকাচার অনেকটাই সাটিয়েছে আয়েশ করে। এসব কারণেই কিনা জানি না, বাথরুম সংলগ্ন বেসিনে বেশ কিছুটা বমি করে ফেলল সে। আমি তৎক্ষণাৎ গিয়ে তার চোখে মুখে জল দিয়ে নিয়ে এলাম পাখার তলায়। তারপর গোপাকে বিশ্রাম নিতে আসরে অবতীর্ণ হতে হলো আমাকে। উঠে দাঁড়িয়ে দুহাত পকেটে গুঁজে আমি বক্তব্য শুরু করলাম। আচ্ছা, ওষুধ দুটো পাল্টে দিয়েই যে সন্দীপন বাবুকে হত্যা করা হয়েছিল সেটা তো আপনারা জানলেন। এবার ওষুধ দুটোর সময়ে কোন সময় পাল্টে দেওয়া হলো সেটা জানতে পারলেই খুনি কে সেটা পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে, তাই নয় কি? আচ্ছা শিখাদেবী, আপনাকে বলছি একটা কথা এখন আরেকবার বলুন তো, মৃত্যুর আগের দিন সন্দীপন কটার সময় অফিস যায়? শিখাদেবী জবাব দেওয়ার বোধহয় খুব একটা ইচ্ছে ছিল না, তবু বাধ্য হয়ে তিনি বললেন, আমি ওর খবর খুব একটা রাখতাম না, তবে সেদিন ব্যালকনি থেকে ওকে আন্দাজ ওই 12টা নাগাদ বাইক নিয়ে বেরিয়ে যেতে দেখেছিলাম। আর আপনি কখন বেরিয়েছিলেন? এক কথা আর কতবার বলবো? সন্দীপন বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমি বেরিয়ে যাই, আর ততক্ষণে মধুশ্রীও বেরিয়ে গিয়েছিল। সকলের মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে আমি আবার বলতে শুরু করলাম। মৃত্যুর আগের দিন সন্দীপন একটু বেলা করেই অফিস যায় 12টার সময়, অথচ সেদিন ঘুমের ওষুধের কোনো প্রতিক্রিয়া তার মধ্যে দেখতে পাওয়া যায়নি। সুতরাং ওষুধটা পাল্টানো হয় তার পরে। আবার
মৃত্যুর আগের রাতে সন্দীপনের নাক ডাকার আওয়াজও শোনা যায়নি, সুতরাং ততক্ষণে ওষুধ পাল্টানোর ঘটনা ঘটে গিয়েছিল। অর্থাৎ এই অদল বদলের ঘটনাটি নিশ্চিতভাবেই ঘটে ওই দিন দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। এই সময়ে সন্দীপন বেরিয়ে গিয়েছিল অফিসে। সন্দীপন বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গেই মধুশ্রী এবং শিখাদেবী বেরিয়ে যান। দুজনেই ফেরেন গভীর রাতে। তাহলে ওই দিন দুপুর থেকে সন্ধে এই বিস্তীর্ণ সময়কালের মধ্যে বাড়িতে একা ছিলেন যিনি, ওষুধটা যে তিনিই পাল্টেছিলেন, এটা নিয়ে আর সন্দেহের কোনো কারণ থাকে কি? হ্যাঁ, আমি? আঁতকে উঠলেন মধুসূদন বাবু। আমি বললাম, একদম ঠিক বলেছেন। মধুর প্রতিশোধে মৃত্যু হয়েছে সন্দীপনের। আর সে মধু মধুশ্রী নয়, মধুসূদন, অর্থাৎ আপনি। মধুসূদন বাবু তবুও প্রতিবাদ করতে যাচ্ছিলেন। তার আগেই আমি তার দিকে এগিয়ে গিয়ে প্লাস্টিকের কভারে মোড়া একটা বাল্ব দেখিয়ে বললাম, এটি আমরা পাই সন্দীপন বাবুর ঘর থেকে। কে বা কারা যেন তার মৃত্যুর আগের দিন এটাকে ইচ্ছাকৃত নষ্ট করে দিয়েছিল। এই নষ্ট হওয়া বাল্বে আপনার ফিঙ্গারপ্রিন্ট কি করে এলো একটু বলবেন কি মধুসূদন বাবু? আর সন্দীপন বাবুর জন্য ওষুধ তো কিনে আনতেন আপনি, তাই একই গ্রুপের অথচ পাওয়ার হাই স্লিপিং পিল উইদাউট প্রেসক্রিপশন আপনি কোথা থেকে জোগাড় করতেন, সেই উত্তরটা না হয় কোর্টে পাবলিক প্রসিকিউটরকে দেবেন, ঠিক আছে? মধুসূদন কোনো জবাব দিল না, কিন্তু তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পুত্র বিশ্বনাথ চুপচাপ সরে পড়ার একটা চেষ্টা চালালো। আমি বিদ্রুপের স্বরে বললাম, কোনো লাভ নেই বিশ্বনাথ বাবু, বাইরের পুলিশের প্রহরা ভেদ করে আপনি পালাতে পারবেন না। তাছাড়া আপনার আরও কিছু পরিচয় দেওয়া যে বাকি আছে। এইটুকু বলে সকলের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটিয়ে বললাম, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মেট দিস ম্যান, মধুসূদন বাবুর পুত্র। কিন্তু এটাই শুধু ওনার একমাত্র পরিচয় নয়। মধুশ্রীর গোপন প্রেমিক, ব্ল্যাকমেলার এবং সন্দীপনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মাস্টার মাইন্ডও এই বিশ্বনাথ। বিশ্বনাথ কিছু বলার আগেই মধুশ্রী গোপার কাছে গিয়ে এলো। তারপর তার হাত দুটো ধরে কাতর কণ্ঠে বলল, দিদি, আমি আমি ভুল করেছি, অপরাধ করেছি। আমি আমি সব কথা তোমায় খুলে বলবো। ওই শয়তানরা যেন কোনো মতেই আইনের হাত থেকে বেঁচে না যেতে পারে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে মধুশ্রী, তার উপর তুমি সাক্ষী দিলে তো ফাঁসি কিংবা যাবজ্জীবন ওদের দুজনের জন্য কনফার্মড। মাথা নিচু হয়ে গেল বিশ্বনাথের। মধুসূদন বাবুর সমস্ত প্রতিরোধ ভেঙে গিয়ে হাহাকার বেরিয়ে এলো তার মুখ থেকে। হ্যাঁ, আমি পাল্টে দিয়েছিলাম। নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালিয়ে আমার মেয়েটাকে খুন করেছিল ওই সন্দীপন। আপনাদের কাছে ওটা দুর্ঘটনা হতে পারে, আমার কাছে সেটা খুন। ওই সন্দীপনই ছিল আমার মেয়ে শ্রাবন্তীর খুনি। তাকে মেরে আমি এতটুকু অনুতাপ বোধ করি না, এতটুকুও না। বেশ খানিকক্ষণের বিশ্রামের পর গোপা এতক্ষণে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, সন্দীপন অপরাধ করেছিল, কিন্তু আপনাদের অপরাধও তো কিছু কম নয়। আপনার স্ত্রী তো প্যারালাইজড, মেয়ের মৃত্যুর আকস্মিক আঘাতে তো নয়। যে ডাক্তারবাবু ওর চিকিৎসা করেন তার সঙ্গে এ ব্যাপারে আমার সব কথা হয়েছে। আর চিকিৎসার খরচটা এমন কিছু বেশিও নয়, ঠিক যতটা প্রয়াত রণজয় বিষয়ের কাছ থেকে সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল করে আপনারা আদায় করতেন মাসে মাসে। এই জন্যই সন্দীপনের বিরুদ্ধে হওয়া কেসটা আপনি নিজের হাতে তুলে নেন, তাই তো? মেয়ের মৃত্যুর বিনিময়ে সারা জীবনের স্বাচ্ছন্দ্য কিনে নিতে আপনার এতটুকু বাদলো না? ছি! তবে আপনার মেয়ের মৃত্যুর জন্য সন্দীপনকে ক্ষমা করে দেওয়ার মতো উদার কিন্তু আপনি নন। আপনি শুধু অপেক্ষা করছিলেন প্রকৃত সময়ের। উইলে আপনার স্ত্রীর চিকিৎসার জন্য মাসোহারার ব্যবস্থা পাকা করার পরই আপনি বুঝতে পারেন এবার সময় উপস্থিত। সন্দীপনের মৃত্যুর চিত্রনাট্য সম্ভবত আপনারই লেখা, তাই তো? মধুসূদন এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার ধপ করে মোজাইক করা মেঝের উপর বসে পড়লেন। আমার মনে হলো মেঝে নয়, এটাকে আসলে বোধহয় বলে পথে বসা। অতঃপর মধুশ্রীর বক্তব্য এবং মধুসূদন ও তার পুত্রের স্বীকারোক্তি মিলে কাহিনীটা যা দাঁড়ালো তা অনেকটা এইরকম। রণজয় বাবুর মৃত্যুর পরেই আটঘাট বাঁধতে শুরু করে দেয় মধুসূদন। নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত বুঝে সন্দীপনকে মেরে মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয় সে। কিন্তু বিধিবাম, সন্দীপন এদিকে ভর্তি হয়ে গেছে মেন্টাল অ্যাসাইলামে।
সেখানে ঢুকে খুন করা কার্যত অসম্ভব। অবশেষে সুযোগ এলো যখন হসপিটাল থেকে বাড়িতে ফিরল সে। ঠিক এই সময় যেটাকে বলা হয় কাহানি মে টুইস্ট, সেই ব্যাপারটাও ঘটে গেল। সাইক্রিয়াটিক নার্স শ্রেয়সীর বোন মধুশ্রীকে মনে ধরল সন্দীপনের। অদ্ভুত সমাপতনে এই মধুশ্রীর সঙ্গে আবার ততদিনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মধুসূদন বাবুর ছেলে বিশ্বনাথের। সুন্দরী কন্যা হাতছাড়া হবার ভয়ে ডিপ্রেসড হয়ে পড়ল বিশ্বনাথ। ছেলের এই অবস্থা দেখে জিজ্ঞাসাবাদ করে মধুসূদন বাবু জেনে নিলেন সমস্ত ঘটনা, আর তারপরে আরও বেশি লোভ তৈরি হলো তার মনে। তিনি বুঝে গেলেন অপ্রত্যাশিতভাবে তার পরিবারের সামনে চলে এসেছে আরও বড় একটা সুযোগ। সামান্য মাসোহারা নয়, বরং বিষয়ীদের বিপুল সম্পত্তির ভাগ পাওয়াটাও আর অসম্ভব নয়। পিতা ও পুত্র মিলে তৈরি হলো ভয়ঙ্কর প্ল্যান। মধুশ্রী এমনিতেই বোকা টাইপের মেয়ে, কথার জালে তাকে ভোলাতে অসুবিধে হলো না বিশ্বনাথের। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাই কথাবার্তায় এমনিতেই সেই চৌখস। সে মধুশ্রীকে ইনসিস্ট করল ওই সন্দীপনের প্রস্তাবে রাজি হয়ে তাকে বিয়ে করতে। বিয়ের কিছুদিন পরে সন্দীপনকে তাদের পুরনো সম্পর্কের কথা জানালে সে দুঃখ আর লোকলজ্জার ভয়ে সম্পত্তির বেশ কিছুটা অংশ সমেত ডিভোর্স দিতে রাজি হয়ে যাবে। তখন দুই প্রেমিক প্রেমিকার চার হাত এক হতে কোনো বাধা থাকবে না, আর অভাবও থাকবে না অর্থের। এমনটাই বোঝানো হলো মধুশ্রীকে। লোভের কোনো সীমা নেই। একটা মোটা অঙ্কের জীবন বীমা করিয়েও নেওয়া হলো মধুশ্রীর মাধ্যমে। মধুশ্রীও সরল বিশ্বাসে এই ষড়যন্ত্রে জড়িয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে পিতা পুত্রের প্ল্যান ছিল অন্য। উইলসের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে তারা জানত। মধুশ্রীর গর্ভে বিশ্বনাথের সন্তান উৎপাদন করে সুযোগ বুঝে সন্দীপনকে খুন করাই ছিল তাদের উদ্দেশ্য। সেক্ষেত্রে ওই গর্ভস্থ সন্তান যে আসলে সন্দীপন বাবুর নয়, এটা কেউই সন্দেহ করবে না। ফলে বিষয়ী পরিবারের বিপুল সম্পত্তির অধিকারী হবে আসলে বিশ্বনাথেরই ওই ঔরসজাত সন্তান। পরে সময় বুঝে মধুশ্রীকে বিয়ে করে অথবা ব্ল্যাকমেল করে ওই সম্পত্তি দখল করতেও কোনো অসুবিধে হবে না তাদের। বিশ্বনাথের প্রস্তাবে রাজি হয়ে মধুশ্রী বিয়ে করে ফেলল সন্দীপনকে। কিন্তু মধুসূদন আর বিশ্বনাথের ক্রূর বুদ্ধিতে রাত্রে শুতে যাওয়ার সময় সেবন করা কড়া স্লিপিং পিলের প্রভাবে সন্দীপন রোজ নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ায় স্বাভাবিক দাম্পত্যের সম্পর্ক তৈরি হয় না। এত কড়া ওষুধ যদিও ডাক্তার লেখেননি, ওষুধ আনার দায়িত্বে ছিলেন মধুসূদন। তাকে এই হাই পাওয়ার স্লিপিং পিল বেআইনিভাবে সাপ্লাই দিয়েছিল তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছেলে বিশ্বনাথ। হাজার হোক, নিজের প্রেমিকাকে অন্য কারো ঘরণী বানিয়ে কোন পুরুষই বা নিশ্চিন্ত থাকে? তাই এই ঘুম পাড়িয়ে দেওয়ার কুমতলব। এদিকে বিশ্বনাথ বারবার নিজের সঙ্গে দৈহিক মিলনের জন্য প্ররোচিত করতে লাগলো মধুশ্রীকে। যতক্ষণ না পর্যন্ত মধুশ্রীর গর্ভে সে তৈরি করতে পারবে তার পাপের ফসল, ততক্ষণ সন্দীপনকে হত্যা করার পরিকল্পনা বন্ধ রাখতে হবে। অথচ মধুশ্রীর হাবভাব পাল্টে গেল। অতীতে যাই করে থাকুক, এখন আর সে নিজের স্বামীকে ঠকাতে রাজি নয়। অগত্যা বিয়ের আগের কিছু গোপন ছবি তার স্বামীর কাছে ফাঁস করে দেওয়ার ভয়ে দেখালো বিশ্বনাথ। বিপদ বুঝে মধুশ্রী ছুটে গেল গোপার কাছে। কিন্তু মধুশ্রী নিজেও ধোয়া তুলসী পাতা নয়, ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল সেও। স্বভাবগত ভয় আর লজ্জায় আসল ঘটনা সে কিছুই বলে উঠতে পারল না গোপাকে। বরং সে তার নিজের উপরই সন্দেহ জাগানোর মতো কথাবার্তা বলে ফেলল। তবে কোনোভাবে সে জানতে পেরে গিয়েছিল যে সন্দীপনকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যার একটা চক্রান্ত করেছিল বিশ্বনাথ। তার প্রশ্নগুলো খুঁটিয়ে ভাবলেই সেটা বোঝা যায়। ক্রমাগত চাপ প্রয়োগ করা সত্ত্বেও মধুশ্রী বিশ্বনাথ হালদারের শয্যা সঙ্গিনী হতে রাজি না হয় বাধ্য হয়ে পিতা পুত্রকে সন্দীপনকে হত্যার সিদ্ধান্তে এগিয়ে নিয়ে আসতে হয়। মৃত্যুর আগের দিন দুপুরবেলা মধুশ্রী বিশ্বনাথের ফোন পেয়ে বেরিয়ে গেল। অনুরোধ জানালো তার জীবন থেকে সরে যাবার। বিশ্বনাথ জানালো তাদের দাম্পত্য জীবন থেকে সে সরে যাবে, কিন্তু শর্ত একটাই, শারীরিকভাবে মিলিত হতে হবে তাদের। মধুশ্রী কিং কর্তব্য বিমূঢ় হয়ে প্রথমে গোপার কাছে, তারপর নিজের বাপের বাড়ি ছুটে গেল। তবুও কাউকে সে কিছু জানিয়ে উঠতে পারল না। এদিকে মধুশ্রী এ বাড়ি থেকে বেরিয়ে যাবার পরে ড্রাইভার নিয়ে পার্টিতে চলে গেলেন শিখা দেবীও। সন্দীপন তখন অফিসে, বাড়ি তখন ফাঁকা। আর মধুশ্রী যে তার বেডরুম তালা বন্ধ করে রাখত না, সে প্রমাণ তো আমরা পেয়েছি এর আগেই। এই সময় সুযোগ বুঝে মধুসূদন বাবু ঢুকে বললেন তাদের বেডরুমে। তিনি জানতেন পরের দিন সকালেই অফিসে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে সন্দীপনকে। এজন্য আর্লি ব্রেকফাস্ট বানানোর কথা আগে থেকেই বলে রাখা হয়েছিল তাকে। প্রথমে ওষুধ দুটো অদল বদল করে ঢুকিয়ে দিলেন খামে, তারপর ওই ঘরের লাইটগুলো নষ্ট করে দিলেন।
অন্যদিকে তীব্র মানসিক সংঘাতে মধুশ্রী ওই রাতেই তার স্বামীকে সবকিছু জানাবার সিদ্ধান্ত নিয়ে শ্বশুর বাড়ি ফিরে আসে। যদিও সন্দীপনকে মদ্যপ অবস্থায় দেখে সে কোনো কথা বলবার সাহস পায় না। রাত বাড়ল, ওষুধটা পাল্টে যাওয়ায় সন্দীপন সেদিন ঘুমিয়ে পড়ল না। মধুশ্রীর নিজের মধ্যেও একটা পরিবর্তন ঘটছিল। নারী মনের সহজাত বৈশিষ্ট্যে সে তার স্বামীকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। ফলস্বরূপ স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হলো সেই রাতে। শিখা দেবী মাঝরাতে বাড়ি ফিরে শুনতে পেলেন শীতকারের শব্দ। ওদিকে বিশ্বনাথ প্রবল রাগে ফুঁসতে লাগল। বোনের মৃত্যুর প্রতিশোধ নেবার পরিকল্পনা প্রায় বাস্তবায়িত হতে চললেও সে মধুশ্রীর শরীর পেল না তার অগাধ সম্পত্তিও। তাই প্রতিহিংসার বশে সন্দীপনের মোবাইলে ওই রাতেই সে পাঠিয়ে দিল মধুশ্রী আর তার অতীতের একটি ঘনিষ্ঠ ছবি। শারীরিক মিলনের পরে ভোর রাতে সন্দীপনের চোখে পড়ল সেটা। প্রবল রাগে মধুশ্রীকে সে গালাগাল করতে লাগল। উপরের ঘর থেকে শিখা দেবীরও কানে গেল সেই শব্দ। লজ্জায় মধুশ্রী ভোর হতে না হতেই তার বাপের বাড়ি পালালো। আর সকাল সকাল সন্দীপনও বদলে যাওয়া ওষুধ খেয়ে বেরিয়ে গেল অফিসে। বাইক ড্রাইভ করতে করতেই ঘুমের ওষুধের ক্রিয়া শুরু হয়। ঘুমন্ত অবস্থায় উড়ালপুলের প্রাচীরে ধাক্কা মেরে মৃত্যু ঘটে গেল তার। মৃত্যু নিশ্চিত করতে হেলমেটের নাইলেন স্ট্র্যাপটাও আগে থেকে কেটে রেখেছিলেন মধুসূদন, যাতে সামান্য অ্যাক্সিডেন্টেই হেলমেটটি মাথা থেকে খুলে যায়। এর আগেও দুর্ঘটনায় জোরালো আঘাত লাগায় ডাক্তার বলেই দিয়েছিল ভবিষ্যতে মাথার সামান্য আঘাতেই মৃত্যু নিশ্চিত করবে সন্দীপনের। তো কাহিনীটা মোটামুটি এরকমই। দুর্ঘটনায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া সন্দীপনের মোবাইল থেকে কলকাতা পুলিশের সাইবার সেলের অবশেষে অধ্যাবসায় মধুশ্রী এবং বিশ্বনাথের ঘনিষ্ঠ অবস্থার একটা ফটো আবিষ্কার করা যায়, যেটা পাঠানো হয়েছিল ওই বিশ্বনাথেরই নাম্বার থেকে। এই একটা ভুলই বিশ্বনাথের স্বরূপ উদ্ঘাটনের পক্ষে ছিল যথেষ্ট। অবশ্য গোপা ব্যাপারটা আজ করতে পেরেছিল অনেক আগেই। এছাড়া আরও একটা ভুল করে ফেলেছিল মধুসূদন। সন্দীপনের মৃত্যুর পর ভয় পেয়ে মধুশ্রী 2 দিন এই বাড়িতে না ফেরায় সুযোগ বুঝে তাদের ঘরে ঢুকে প্রমাণ লোপাট করার চেষ্টা করেন তিনি। নিজের ছেলের দেওয়া কড়া ডোজের ওষুধের বদলে ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা ঘুমের ওষুধটাই ঢুকিয়ে রাখেন খামে। কিন্তু ওই 2 ওষুধের খাম 2 ড্রয়ারে আবার পাল্টাপাল্টি করতে ভুলে যান তিনি। এছাড়া কড়া ঘুমের ওষুধের একটা স্ট্রিপ ফাঁকা হয়ে যাওয়ায় সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল সন্দীপন। সেটাও গায়েব করতে পারেননি মধুসূদন। ডাস্টবিনে পাওয়া ওষুধটা চেক করে ঘুমের ওষুধটা যে পাল্টে দেওয়া হয়েছিল সেটা বুঝতে পারে গোপা। নিখুঁতভাবে অঙ্ক কষেছিল গোপা। আমি শুধু খেটে খুঁটে উত্তর মিলিয়ে দেখেছিলাম আর কি। মহিলা পুলিশের সাহায্যে শিখা দেবীকে এবং মধুসূদন ও তার ছেলেকে প্রিজন ভ্যানে চাপিয়ে লালবাজারে পৌঁছে দেওয়া হলো। ডাক্তার ভট্টাচার্য কিছুক্ষণ নিজের মনেই কি যেন ভাবনা চিন্তা করে বললেন, কিন্তু মধুশ্রী দেবীর কল লিস্টে কোনো সন্দেহজনক নম্বর না পাওয়া যাওয়ার সঙ্গে বিশ্বনাথবাবুর সঙ্গে তার ফোনে কথাবার্তা হওয়ার ব্যাপারটা তো একদম মেলানো যাচ্ছে না। উত্তরটা দিল মধুশ্রী। লাজুক মুখে জানালো, বিশ্বনাথ তো ফোন করতো ওর বাবার মোবাইলে, আমি তো ওর ফোন থেকেই। শুধু মধুশ্রীর কল লিস্ট নয়, টেলিকম কোম্পানির সাহায্যেই কেসের সঙ্গে জড়িত বাকি সকলেরও কল রেকর্ড পরীক্ষা করে দেখেছিলাম। আর তাতেই জানতে পারি দিনের বিভিন্ন সময়ে বিশ্বনাথ এবং মধুসূদন বাবুর পরস্পরের মধ্যে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলতেন। পিতা পুত্রের মধ্যে এমন কল ডিউরেশন স্বাভাবিক ঘটনা নয়। একটু মাথা খাটাতেই মধুসূদন বাবুর ফোন আসলে যে তার ছেলের সঙ্গে মধুশ্রীর কথোপকথন চলতো এটা বুঝতে গোপার তো বটেই, আমার কোনো রকম অসুবিধে হয়নি। কিন্তু গোপা, মধুসূদন বাবুই যে আসল খুনি, তুই সেটা কিভাবে বুঝতে পারলি? এবার শ্রেয়সী প্রশ্ন করল। গোপা ঠোঁট উল্টে বলল, সে তো প্রথম দিনই এই বাড়িতে এসে বুঝতে পেরেছিলাম। প্রথম দিনই? প্রথমটা অঙ্ক আর দ্বিতীয়টা লজিক। স্তম্ভিত হয়ে গেলেন সকলে। ঘরে এখন পিন ড্রপ সাইলেন্স। একটু সময় নিয়ে গোপা আবার বলতে শুরু করলো। প্রথম কারণ ছিল ঘরের বাল্বগুলো নষ্ট হয়ে যাওয়া। একসঙ্গে সমস্ত বাল্ব খারাপ হয়ে গেছে, অথচ ফ্যান, এসি দিব্যি চলছে। এটা দেখেই বুঝতে পারি গন্ডগোলটা সার্কিটে নয়, বরং ইচ্ছাকৃত লাইটগুলো খারাপ করে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হলো কেন খারাপ করা হয়েছে, এটা তো সকলের কাছেই পরিষ্কার। কিন্তু আরও একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, সেটা হচ্ছে কিভাবে। ঘরের ফল সিলিং বেশ উঁচুতে, মাটি থেকে প্রায় 10 ফুট। এত উঁচু সিলিংয়ে বাল্ব খারাপ করতে গেলে
মই অথবা উঁচু কোনো আসবাবের সাহায্য নেওয়া দরকার। মই জাতীয় কিছু যে বিষয় ভবনে নেই সেটা মধুসূদন বাবুই কনফার্ম করেছিলেন। অগত্যা আমি ঘরের আসবাবগুলোর দিকে নজর দিই। ওই ঘরে উঠে দাঁড়ানোর মতো জিনিস ছিল তিনটেই। কি কি? খাট, সোফা আর টেবিল। খাট কিংবা সোফা সরিয়ে সরিয়ে ঘরের মাঝখানে ঝাড়বাতি আর 4 কোণের 4টি লাইট খারাপ করা ছিল নেক্সট টু ইম্পসিবল। সুতরাং ও কাজে যে ওই টেবিলটাই ব্যবহার করা হয়েছে এটা আমি ভালোই বুঝতে পারি। এর পরের ব্যাপারটা ছিল সিম্পল ম্যাথামেটিক্স। টেবিলের উচ্চতা মেপে দেখলাম প্রায় 2.5 ফুট। মধুশ্রী কিংবা শিখাদেবীর উচ্চতা প্রায় 5 ফুটের একটু বেশি। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্ট্যান্ডিং হাইট আর তার দৈহিক উচ্চতার 1.33 গুণ। অর্থাৎ মধুশ্রী বা শিখাদেবী কারোর পক্ষেই হাত উপরে তুলে সর্বোচ্চ 6.65 ফুট, এর থেকে নাগাল পাওয়া অসম্ভব। এর সঙ্গে টেবিলের উচ্চতা যোগ করলে হয় 9 ফুটের একটু বেশি। সুতরাং ওই টেবিলে উঠে তাদের দুজনের কারো পক্ষেই 10 ফুট উঁচু সিলিংয়ে লাগানো বাল্ব নষ্ট করা অসম্ভব। অন্যদিকে মধুসূদনবাবুর উচ্চতা প্রায় 6 ফুট। বাকি ক্যালকুলেশনটা করতে আমার আর ক্যালকুলেটর লাগেনি। কি মধুসূদনবাবু, ঠিক বললাম তো? এ তো ভয়ঙ্কর ব্যাপার, বলে ফেললেন ডাক্তারবাবু। বিস্ময় হতবাক অবস্থায় গাল হা হয়ে গেল মধুশ্রীরও। শ্রেয়সী উচ্ছ্বাসে তার বান্ধবীকে জড়িয়ে ধরে একটা চুমুই খেয়ে ফেলল। শুধু আমি এই জিনিসে আর নতুন করে অবাক হই না, তাই মৃদু হেসে গোপাকে বললাম, আচ্ছা এবার দ্বিতীয় কারণটাও বা বাদ যায় কেন, সেটাও বলে ফেলো তাহলে। গোপা তার ব্যাগ থেকে বোতল বার করে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে বলল, দ্বিতীয় কারণটা আরও সহজ। শিখাদেবী জানান ব্রেকফাস্ট না বানানোয় ওই দিন সকালে সন্দীপন দারুণ তিরস্কার করে মধুসূদনকে। কিন্তু মধুসূদন জেরায় জানায় যে সন্দীপন নিজে থেকে ওদিন ব্রেকফাস্ট করেনি। শিখাদেবীর তো মিথ্যে বলার কোনো কারণ ছিল না, সুতরাং মিথ্যেটা বলেছিলেন মধুসূদন বাবুই। কিন্তু কেন? আর ব্রেকফাস্ট না বানানোর কারণটাই বা কী থাকতে পারে? এই বিষয়টা আমি একটু সিম্পল লজিক সাজিয়ে চিন্তা করি। মধুসূদন বাবুর জায়গায় প্লেস করি নিজেকে, আর তার ফলেই বুঝতে পারি মধুসূদন বাবু নিশ্চয়ই এটা ভাবেন যে পোস্টমর্টেম করে পেটে ঘুমের ওষুধ পেলে পুলিশ হয়তো সন্দেহ করতে পারে যে ব্রেকফাস্টের সঙ্গে মিশিয়ে ওই ওষুধটা খাওয়ানো হয় সন্দীপনকে, আর সেজন্যই তিনি ব্রেকফাস্টটা বানানোর ঝামেলা এড়িয়ে গেলেন। কিন্তু এটা ছাড়া ওই কাজের আর কোনো ব্যাখ্যা তো ছিল না। সো ইটস ক্লিয়ার, ফরেনসিক সায়েন্সে অজ্ঞতা আর অপরাধপ্রবণ মানসিকতা এই দুটোই একযোগে কাজ করেছিল এখানে। গোপা থামল। উপস্থিত সকলের অভিভূত অবস্থা কেটে যাওয়ার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। শুরু করেছিলাম সন্দীপনের মৃত্যু রহস্যের তদন্ত। গোপার মুন্সিয়ানায় একই সঙ্গে সমাধান হলো তার পিতার হত্যা রহস্যেরও। আমরা উঠবার জন্য তৈরি হলাম। ডাক্তারবাবুকে বিদায় সম্ভাষণ জানিয়ে বললাম, আচ্ছা আপনার উপস্থিতির হয়তো খুব বেশি প্রয়োজন ছিল না, কিন্তু অপরাধীর উপর মানসিক চাপ বাড়াতেই একটু ভিড় বাড়াবার দরকার হয়ে পড়েছিল আর কি। আর এই জন্য জরুরি কাজ সত্ত্বেও আপনাকে উপস্থিত হতে বাধ্য করেছিলাম। আশা করি কিছু মনে করেননি। আরে ঠিক আছে ঠিক আছে, ন্যায়ের স্বার্থে আর তদন্তের স্বার্থে এইটুকুতেই মনে করার মতো কিছু নেই। এইটুকু বলে ডাক্তারবাবু বিদায়ের উদ্যোগ নিতেই আমি বললাম, কিন্তু ডাক্তারবাবু একটা কথা, মোটিভ কিন্তু আপনারও যেরকম স্ট্রং ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম। কি ভেবেছিলেন কি? সন্দীপনকে আমি হত্যা করেছি? শুনে রাখুন, আমি পাগলামির চিকিৎসা করি, কিন্তু নিজে পাগল নই। প্রতিশোধের মাধ্যমে যারা শান্তি খুঁজতে চায় তারাই আসলে পাগল। গোপা মধুশ্রীকে সতর্ক করল, জীবনে তো অনেকবার ভুল করলে, এবার একটু শুধরাও নিজেকে। ভবিষ্যৎ পৃথিবীর একজন নাগরিক বেড়ে উঠছে তোমার মধ্যে। তোমার ভুলে তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন অ্যাটলিস্ট একটু সুস্থভাবে আলো দেখতে পায়, সেদিকে একটু খেয়াল রাখো। মধুশ্রী মাথা নিচু করে জবাব দিল, নিজের স্বামীকে হারালাম, নিজের সন্তানকে আর আমি হারাবো না। তুমি দেখো দিদি,
আমি সত্যি 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 ভালো হয়ে যাব, খুব ভালো হয়ে যাব এবার। শ্রেয়সীও উঠে পড়ল। তাকেও ডাক্তারের সঙ্গে সোজা যেতে হবে হাসপাতালে। আজ নাইট ডিউটি তার। যাবার আগে আবেগে আপ্লুত হয়ে সে বলল, সত্যি তুই না থাকলে যে কি হতো গোপা, মধু সত্যিই ফেসে যেত রে। তোর ঋণ যে আমি কিভাবে শোধ করব। আরে তুই না বন্ধু বলে যদি ভাবিস, তাহলে এই রিন্টিনের কথা এখানে আসছে কেন? তারপর একটু থেমে কি যেন ভেবে নিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল, তবে আমার কিন্তু তদন্তের মাঝখানে সবচেয়ে বেশি সন্দেহ হয়েছিল তোকেই। হ্যাঁ, সে কি? কেন রে? আমাকে আবার এসবের মধ্যে কেন জড়ানো হচ্ছে বাপু? গোপা মধুশ্রীকে ইঙ্গিত করে বলল, আরে ধুর, জড়িয়েছি কি আর সাধে? সবই তোর ওই গুণধর বোনের জন্য। ও যে অন্যের দ্বারা চালিত হচ্ছিল এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কার দ্বারা সেটা আমি বুঝতে পারিনি। তাই জন্যেই তো এই বিপত্তি। আমি তো ভাবলাম সন্দীপনকে স্নেহ ভালোবাসা সব দিয়ে সুস্থ করে তুলতে তুলতে ওই যে দ্বীপ জেলে যাই সুচিত্রা সেনের মতো তুই বোধহয় ওকে ভালোই বেসে ফেললি, আর তাকে বিয়ে করতে না পেরে হয়তো আড়াল থেকে কলকাঠি নাড়ছিলিস। তার ওপর আবার মধুশ্রী সেই রাতে আবার স্বামীর কাছে ফিরে এসেছিল। বোকার মতো সেটাও স্বীকার করতে চায়নি প্রথমে। ওদিকে আবার ওইসব শীতকারের আওয়াজ। চুপ কর অসভ্য, বলিহারি তোর কল্পনা। আর শোন, ওসব রোগীর প্রতি প্রেমে পড়া না পুরনো সিনেমায় হতো। আজকাল নার্সের সঙ্গে কার প্রেম হয় জানিস তো? ডাক্তারের। রীতিমতো চমকে উঠলাম শ্রেয়সীর কথা শুনে। গোপা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। শ্রেয়সী ডক্টর ভট্টাচার্যকে ইশারা করে বললেন, ওই কাজ পাগল ডাক্তারের আমি দায়িত্ব না নিলে কে নেবে বলতো? যা ঘটে গেছে ওর জীবনে, ওর তো আবার নতুন করে সব কিছু শুরু করা উচিত, তাই না? আমরা কনগ্র্যাচুলেশন জানালাম দুজনকেই। ডাক্তারবাবু একটু যেন লজ্জা পেয়েই বললেন, আরে চলো চলো, ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে আমাদের। বিষয় ভবন থেকে বেরোতে যাবার মুখেই গোপার মাথাটা ঘুরে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, উফ, নিজের প্রতি একটু যত্ন না নিয়ে কি হাল করেছো দেখেছো শরীরটার? হ্যাঁ, চলো আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন জানি না গোপা ফিক করে হেসে উঠল। শ্রেয়সী আর মধুশ্রীও তাতে যোগ দিল। হাসি থামিয়ে শ্রেয়সী ব্যঙ্গ করে বলল, সত্যি নন্দী মশাই, নিজের বউয়ের মাথা ঘোরা বমি করা এসব দেখেও আপনি বুঝতে পারলেন না? এই নাকি আপনি গোয়েন্দা অফিসার? আমার কাছে তখনও ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হলো না। এটা বুঝেই মধুশ্রী সহাস্যে বলল, প্রেগনেন্সি টেস্টের জন্য তো আমি আর গোপাদি একসঙ্গেই গিয়েছিলাম গাইনোকোলজিস্টের কাছে। আমি আনন্দে উৎসাহে আর চূড়ান্ত উচ্ছ্বাসে গোপার দিকে তাকিয়ে বললাম, সত্যি? গোপা লজ্জায় রাঙা হয়ে মুখ লুকালো আমার বুকে।